নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত জানাই। হেলথলাইন বলে আপনাদের সবার ভালো থাকার কথা, সুস্থ থাকার কথা। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যকে সুস্বাস্থ্যে পরিণত করতে গেলে, ভালো রাখতে গেলে আমাদের অনেকগুলো বিষয় জানার খুব প্রয়োজন। আমাদের সচেতনতা ভীষণ দরকার। আমরা তখন সচেতন হতে পারি যদি আমরা একটা রোগ সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহুল থাকি, যে রোগটা যখন আসে শরীরে তখন ঠিক কি কি সিমটম, কি কি লক্ষণগুলো সাথে নিয়ে আসে। আর সেই লক্ষণগুলো যদি আমরা শরীরে দেখতে পাই, সেক্ষেত্রে আমরা সঠিক সময় একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য যেতে পারি চিকিৎসকের কাছে। হেলথলাইন তেমনই একটি অনুষ্ঠান যেখানে মধ্যে দিয়ে আপনাদের কাছে বেশ কিছু এমন মেসেজ পাঠানো হয় যাতে আপনারা নিজেদের শরীর সম্পর্কে ওয়াকিবহাল হন, বুঝতে পারেন নানা রকম রোগ সংক্রান্ত বিষয় নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভীষণ একটি সেন্সিটিভ ইস্যুস, এবং দিনে দিনে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, সেটা হলো লাং ক্যান্সার। ক্যান্সার শুনলেই আমাদের মনে একটা ভীতির উদ্রেক হয়। ক্যান্সার এটাই যেন একটা শেষ উত্তর দিয়ে যায়, কিন্তু আদতে কি তাই? প্রত্যেকটি অর্গানে হতে পারে ক্যান্সার, এবং প্রত্যেকটির লক্ষণ প্রত্যেকটি আলাদা। তাই এ বিষয়ে বিশদে বলতে পারেন একজন বিশেষজ্ঞ। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর জয়দীপ ঘোষ, সিনিয়র কনসালটেন্ট অনকোলজিস্ট। এ বিষয়ে বিশেষভাবে উত্থাপন করবেন পুরো বিষয়টা। লাং ক্যান্সার কেন হয়, এটা কি, এবং প্রিভেনশন কি আদৌ পসিবল, সব বিষয় নিয়ে আলোচনা করবেন ডক্টর। প্রথমে অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার। আজকে আমরা বিষয়টা রেখেছি লাং ক্যান্সার, কারণ প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান যেটা বলছে দিনে দিনে লাং ক্যান্সারটাও কিন্তু বেড়ে চলেছে সময়ের সাথে তাল রেখে। তো এই যে বিভিন্ন মানুষ আসছেন, বিভিন্ন পেশেন্টরা আসছেন, কি মনে হচ্ছে এটা সত্যি কি বেড়ে চলেছে? নিশ্চয়ই। যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, প্রত্যেক বছরের সঙ্গে কিন্তু লাং ক্যান্সারের সংখ্যাও বাড়ছে। সেটার একটা রিজন হতে পারে প্রত্যেক বছরের সঙ্গে পপুলেশনও বাড়ছে, কাজে যেই প্রপোর্শন অফ পেশেন্টের লাং ক্যান্সার হতো, প্রপোর্শন যদি একও থাকে কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা বেশি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভালো বলতে পারি যে যদি আপনি স্মোকিং, যেটা লাং ক্যান্সারের সবচেয়ে কমন রিস্ক ফ্যাক্টর, সেই স্মোকিংয়ের হারটা দেখেন, সেটা কিন্তু অনেক দেশে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে আস্তে আস্তে কমেছে আগের থেকে। তো এখন অবধি আমাদের দেশে সেই জায়গাটায় আমরা পৌঁছইনি যেখানে স্মোকিংয়ের হার কমবে বা কমছে, কিন্তু ডেফিনেটলি টিল ডেট লাং ক্যান্সারের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে, এবং দেখা গেছে যে 1 থেকে 1.5 লক্ষ নতুন কেস প্রত্যেক বছর লাং ক্যান্সারে হচ্ছে আমাদের দেশে, এবং অলমোস্ট 1 লক্ষ মানুষের মধ্যে 4 জন বা 5 জন আছেন যাদের এই লাং ক্যান্সারটা হতে পারে। এই যে এত সংখ্যাটা বেড়ে যাচ্ছে দিনে দিনে, এটার কারণ কি বেসিক্যালি? এটার অনেকগুলো কারণ। মোস্ট কমন কারণ হচ্ছে আপনার স্মোকিং, এয়ার পলিউশন। আমরা যেই জায়গাতে এক্সপোজড আছি, ধরুন গাড়ির থেকে যেই ধোঁয়া বেরোচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে যেই ধোঁয়া বেরোচ্ছে, বা এমনিতে কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেইখান থেকে যে পলিউশন, বা ইন্ডাস্ট্রিয়াল যেই পলিউশন, এই জিনিসগুলোর সব কিছুর মধ্যেই কিছু কিছু পার্টিকুলেট ম্যাটার থাকে যেগুলো কিন্তু আমাদের লাংসের মধ্যে ঢুকে ক্যান্সারাস চেঞ্জ করতে পারে। তো যতক্ষণ না আমরা এই রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যাড্রেস করছি বা কমানোর চেষ্টা করছি, ততদিন কিন্তু লাং ক্যান্সার বাড়তে থাকবে। ডক্টর, স্মোকিং একটা অনেক বড় রিস্ক ফ্যাক্টর, সেক্ষেত্রে পলিউশনটাও একটা অনেক বড় রিস্ক ফ্যাক্টর। আর কি কি এমন আছে যা জানলে মানুষ অন্তত সতর্কতা নিতে পারবেন? দেখুন, স্মোকিং আর পলিউশন এই দুটোকে যদি আপনি বাদ দেন, পলিউশন মানে আমি সব রকম পলিউশন মিন করছি, সেটা অটোমোবাইল পলিউশন বলুন, বা কনস্ট্রাকশন সাইটের পলিউশন বলুন, বা ইন্ডাস্ট্রিয়াল কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে পলিউশন বলুন, সেই সব কিছুকে যদি একসঙ্গে ধরি স্মোকিংয়ের সঙ্গে, তাহলে কিন্তু এই জিনিসটাই ম্যাক্সিমাম রিস্ক ফ্যাক্টর। এগুলোকে বাদ দিলে অ্যাজ সাচ আর সেরকম মেজর কোনো রিস্ক ফ্যাক্টর নেই যেটা থেকে লাং ক্যান্সার হতে পারে। মানুষ বিভিন্ন সময় এক্সপোজ হচ্ছেন, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তাকে। সেক্ষেত্রে এই যে পলিউশন থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে পারেন যাতে অন্তত লাং ক্যান্সারের সম্ভাবনাটা অনেক কমে যেতে পারে? পলিউশন থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে মাস্ক। তো খুব বেশি পলিউটেড অ্যাটমসফিয়ারে যখন আছেন, মাস্ক ইউজ করুন। কোভিডের সময় আমরা শিখেছি মাস্ক কিভাবে ইউজ করতে হয়, এবং মাস্ক পরে কিরকম সারাদিন কন্টিনিউয়াসলি থাকাও যেতে পারে কমফোর্টেবলি। তো মাস্ক একটি অপশন।
এবং সেক্ষেত্রে N95 মাস্ক হলে আরও ভালো, কারণ তাতে পার্টিকুলেট ম্যাটার ঢোকার চান্স খুব কম। আর ডেফিনেটলি স্মোকিংয়ের অ্যামাউন্টটাকে কমান বা পুরোপুরি বন্ধ করে দিলে সবচেয়ে ভালো। সেই আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখতে পাই যে স্মোকিংটা একেবারে ইনজুরিয়াস হেলথের জন্য, তারপরেও কিন্তু স্মোকিং এর দিকে বিভিন্ন মানুষ ঝুঁকছেন। এবং এখন বলবো এই সময় দাঁড়িয়ে বেশ কিছু মেয়েদেরও দেখা যাচ্ছে এই সংক্রমণটা বেড়ে চলেছে, লাংসের পরিমাণটা। একদমই ঠিক বলেছেন। মহিলাদের মধ্যে কিন্তু রিসেন্টলি স্মোকিং এর ইনসিডেন্স অনেক বেড়ে গেছে। সেটা কেন বেড়েছে আমি সেই তর্ক বিতর্কে যাচ্ছি না। মেবি কিছু লাইফস্টাইল চেঞ্জেস, পরিবর্তন হয়েছে যার জন্য স্মোকিং এর সংখ্যাটা বেড়েছে, এবং এইটার ইম্প্যাক্টটা আমরা এক্ষুনি না দেখতে পেলেও হয়তো পরে দেখতে পাবো। কারণ স্মোকিং আজকে করলাম কালকেই আমার লাং ক্যান্সার হয়ে গেল এরকম তো নয়। অনেক বছর ধরে যদি স্মোকিং করা হয় তাহলেই সাধারণত তার থেকে লাং ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজেই যারা এখন নতুন করে স্মোকিং শুরু করছেন বা কিছুদিন হলো শুরু করেছেন, আমার একটাই সাজেশন তাদের কাছে যে কালকেই লাং ক্যান্সার হচ্ছে না বলেই আজকে আমি স্মোক করব, জিনিসটা কিন্তু একদম ঠিক নয়। আমাদের লাংসগুলো কিন্তু তৈরি হয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য, স্মোকিং করার জন্য নয়। তো নিজের ক্ষতি করবেন না, এবং একবার যদি কোনো ক্ষতি হয়ে যায় যেটা ভেতরে আপনি বুঝতে পারবেন না, আমাদের ক্যান্সার প্রসেসটা তো আর বলে কয়ে শুরু হয় না। কাজেই সেই ক্ষতিটা যাতে না হয় সেই চেষ্টাটা রাখবেন। স্মোকিং ছাড়াও কিন্তু এমন অনেক কিছুই আছে হেলদি যেটায় আপনি এনগেজড থাকতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে স্ট্রেস একটা বড় কারণ স্মোকিংয়ের, কিন্তু আমি এটা বলবো যে স্ট্রেস কমানোর কিন্তু আরও হাজার টেকনিক আছে স্মোকিং ছাড়াও। তো সেইগুলোর হেল্প নিন, কিছু ক্রিয়েটিভ কাজকর্মে ইনভলভ হন, এবং যখনই আপনি স্মোকিংয়ের কোনো একটা অ্যাটমসফিয়ারে যাচ্ছেন, ধরুন বন্ধুদের গ্যাদারিং বা যেখানে স্মোকিংয়ের সম্ভাবনা বেশি, সেই গ্যাদারিং অ্যাভয়েড করুন, বা আপনার বন্ধুদেরও এনকারেজ করুন যাতে তারা সেই সময়টায় স্মোকিং না করে অন্য কোনো কিছু, ধরুন চা খেলেন বা অন্য কিছু একটা গল্প করলেন নিজেদের মধ্যে। সেইভাবে আমার মনে হয় জিনিসটাকে আস্তে আস্তে সেটা থেকে দূরে সরার চেষ্টা করুন। আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যদি মানে ব্লাড রিলেটেড যারা, যে তাদের যদি কোনো রকম ডিজিজ থাকে, পরবর্তী প্রজন্মে সেই ডিজিজটা তার মধ্যে স্প্রেড করে, অর্থাৎ একটা জেনেটিক ফ্যাক্টর। তো লাং ক্যান্সারের ক্ষেত্রে কোনো কি আদৌ জেনেটিক ফ্যাক্টর এরকম আছে? দেখুন, লাং ক্যান্সারে জেনেটিক্সের রোলটা খুব কম। মানে আমি বলবো 100 জন লাং ক্যান্সার পেশেন্ট যদি হয়, তার মধ্যে হয়তো খুব বেশি হলে 5 থেকে 7 জন পেশেন্ট হবেন যাদের ক্যান্সারটার কারণটা লুকিয়ে আছে তার জিনের মধ্যে। 95% ক্ষেত্রে কিন্তু লাং ক্যান্সার স্পোরাডিক, মানে তার ক্যান্সার তার জিনে লেখা ছিল না। এই 5% ক্ষেত্রে দেখা গেছে, 5ও না, আমি বলবো 3 to 4% ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু স্পেসিফিক জিন থাকতে পারে যেগুলো কিছু কিছু খারাপ মিউটেশন তৈরি করে প্রত্যেক জেনারেশনে, এবং সেই মিউটেশন আলটিমেটলি একটা ক্যান্সারাস ফর্ম নিতে পারে। তবে সেটা মাইনরিটি। এমন ভাববেন না যে লাং ক্যান্সার হয়েছে মানে এনার ফ্যামিলিতে নিশ্চয়ই ক্যান্সার আছে, বা এনার ব্লাডে ক্যান্সার আছে, বা এনার পরিবারে ক্যান্সার জিন আছে বলে লাং ক্যান্সার হয়েছে। লাং ক্যান্সার কিন্তু প্রাইমারিলি স্পোরাডিক, নট জেনেটিক। ভেরি মাইনর একটা পার্সেন্টেজ আছে যারা জেনেটিক। কোনো ডিজিজ যখন একটা কন্ডিশন ক্রিয়েট হয়, মানুষ বুঝতে পারছে না, কিন্তু কোথাও একটা কিছু কিছু চেঞ্জেস গুলো দেখতে পান। সাধারণত একটা মানুষের যদি একটা লাং সিএ হচ্ছে, লাং ক্যান্সার হচ্ছে, সেই মানুষটির কি এমন লক্ষণ থাকে যেটা সাধারণত ইন্ডিকেশন করে হ্যাঁ এখানে একটা পসিবিলিটি রয়েছে মেবি একটা লাং ক্যান্সার? দেখুন, লাং ক্যান্সারের সিমটম যেগুলো, সেগুলো কিন্তু আরও 5টা অসুখের মতনই সিমটম। অনেক পেশেন্টের আমার কাছে প্রশ্ন থাকে যে আমি তো অনেক দিন ধরেই যথেষ্ট ওয়াকিবহল আমার সব কিছুর ব্যাপারে, তো এত ডিলেড কেন ডায়াগনোসিস হলো, আমার আগে থেকে কোনো সিমটম হলো না কেন? তখন অনেক ক্ষেত্রেই আমরা যখন প্রশ্ন করি আরও ডিটেলসে, তখন দেখা যায় যে তার কোনো একটা সিমটম ছিল। যেমন ধরুন লাং ক্যান্সার নেই বলছি, যে ধরুন আজকে আমার একটা কাশি হচ্ছে, ক্রনিক কাশি হচ্ছে, বা একটা বুকে কোথাও ব্যথা হচ্ছে কোনো একটা দিকে। আমরা অনেক সময় কি করি, এই যে কাশি হচ্ছে এটাকে ধরুন ব্রঙ্কাইটিস বলে, বা অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, বা হয়তো কোনো কারণে ইনফেকশন হয়েছে সেই জন্য কাশি হচ্ছে। এই সব কারণকে আমরা অনেক সময় কমনলি মাথায় আনি।
সেই জন্য অনেক সময় কিন্তু ডায়াগনোসিসটা ডিলেড হয়ে যায়। যখনই দেখবেন আপনার এমন কোনো কাশি হচ্ছে যেটা কিছুদিনের মধ্যে সারছে না, এবং কাশির তো একটা খুব কমন কারণ হচ্ছে যে কোনো রকম ইনফেকশন, সে ভাইরাল হোক বা ব্যাকটেরিয়াল হোক বা যাই হোক, বা এমনি অ্যালার্জিক কারণেও হতে পারে, কিন্তু সেই কাশিটা কিন্তু সাধারণত সেরে যাওয়ার কথা উইথ ট্রিটমেন্ট। যদি আপনার কাশি না সারে বা কাশির সঙ্গে ক্রমশ ব্লাড বেরোতে শুরু করে, বা ধরুন আপনার বুকের কোনো একটি দিকে কনস্ট্যান্ট একটা ব্যথা হচ্ছে, যেটা রাত্রিবেলার দিকে ব্যথাটা বেশি হচ্ছে, বা কিছু আনএক্সপ্লেইনড সাইড এফেক্ট মানে আনএক্সপ্লেইনড সিমটম এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, যেমন ধরুন কাশি হচ্ছে অকেশনালি, থামছে না ওষুধ দিয়ে, তার সঙ্গে একটা ওয়েট লস, তার সঙ্গে একটা না খাওয়ার ইচ্ছে, খিদেটা কমে গেছে, জামা কাপড়গুলো একটু ঢিলে লাগছে, এইগুলো কিন্তু সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এই সব কটা সিমটম কিন্তু অ্যাজ আ হোল লাং ক্যান্সারের সিমটম হতে পারে। তার মানে ওয়েট লসটা হচ্ছে, ওয়েট লস যদি তার সঙ্গে অন্যান্য কিছু সিমটম অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে কিন্তু সেটা লাং ক্যান্সারের একটা সিমটম হতে পারে। সেক্ষেত্রে মানুষকে সচেতন হয়ে যাওয়া উচিত এবং ডক্টরকে ভিজিট করা অবশ্যই প্রয়োজন। আচ্ছা ডক্টর, এই যে লাং ক্যান্সার এর কনফার্মেশন টেস্ট, যাতে আপনারা নিশ্চিত হচ্ছেন যে হ্যাঁ, কারণ লাঙে তো বিভিন্ন রকম ডিজিজ হতেই পারে, তার মধ্যে যে এটা পার্টিকুলার লাংসি, এরকম কি কোনো টেস্ট আছে? কি টেস্ট সাধারণত করা হয়? দেখুন, যে কোনো ক্যান্সার ডায়াগনোস করার সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড উপায় হচ্ছে সেটার বায়োপসি। মানুষ বায়োপসি শুনলেই ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার এরকম কোনো কারণ নেই, কারণ বায়োপসি কিছুই না, আমাদের শরীরের মধ্যে থেকে যেই টিস্যুটা গন্ডগোল আছে বা যেই অর্গ্যানে গন্ডগোল আছে, সেই অর্গ্যানের থেকে একটা মাংস টুকরো নিয়ে নেওয়া বা টিস্যুর টুকরো নিয়ে নেওয়া, এই প্রসেসটাকেই কিন্তু বায়োপসি বলে। বায়োপসি করতে বললেন ডাক্তার মানেই ক্যান্সার হয়ে গেছে, ব্যাপারটা একদমই তা নয়। আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু টিবি বা অন্য কিছু ইনফ্লামেটরি কন্ডিশনও বায়োপসির মাধ্যমেই আমাদের ডায়াগনোসিস করতে হয়। কাজেই ক্যান্সারের ক্ষেত্রে ব্যাপারটা তাই, কারণ বায়োপসি কিছুই না, আমরা ভেতর থেকে একটা টিস্যুর টুকরো নিই, সেটা প্যাথোলজিস্ট মাইক্রোস্কোপের তলায় দেখেন, দেখে এইটাই নির্ধারণ করেন যে সেটা নর্মাল সেল না ক্যান্সার সেল। তার বোঝার যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স আছে যে ক্যান্সার সেল কেমন দেখতে, সেই ক্যান্সার সেল আপনার টিস্যুটার মধ্যে আছে কিনা সেটা দেখার পদ্ধতিটাই হচ্ছে বায়োপসি। তো বায়োপসি হচ্ছে কনফার্মেটরি টেস্ট যে কোনো রকম ক্যান্সারে, শুধু লাং নয়, যে কোনো ক্যান্সারেই। এবং আরেকটা জিনিস যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে যে স্ক্যান করার উদ্দেশ্যটা কি? ধরুন আজকে লাংসে আমার একটা জায়গায় একটা বড় টিউমার হয়েছে, যেটা দেখে লাং ক্যান্সার মনে হচ্ছে, আমি সেটা থেকে বায়োপসি করলাম, বায়োপসিতে প্রমাণিত হলো যে এটা লাং ক্যান্সার। এবার আমি বুঝবো কি করে যে সেটা শুধু ওইখানেই আছে, নাকি ওখান থেকে আমার ব্রেনে চলে গেছে, লিভারে চলে গেছে, বা অন্যান্য কোনো অর্গানে চলে গেছে? সেটা বোঝার উপায় হচ্ছে স্ক্যানে কিছুই না, মাথা থেকে পা অবধি পুরো জায়গাটা দেখে নেওয়া হয় স্ক্যান করে, যে অন্য কোথাও ওই রকম ক্যান্সারাস ডিপোজিট আছে কিনা। তো সামারি করে যদি বলি, লাং ক্যান্সার ডায়াগনোসিসের দুটো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে, এক হলো বায়োপসি, যেটা দিয়ে এটা প্রমাণিত হবে যে লাং ক্যান্সার আছে না নেই। দ্বিতীয় হচ্ছে সিটি স্ক্যান বা পেট স্ক্যান বা এমআরআই, যেটা দিয়ে আমি বলতে পারবো যে লাং ক্যান্সারের স্টেজটা কি। এছাড়া কিছু নতুন টেস্ট আছে যেগুলো ওই বায়োপসি স্যাম্পেলের মধ্যেই করা হয়, যেগুলোকে মলিকুলার টেস্ট বলা হয়। মলিকুলার টেস্ট করার উদ্দেশ্য এটাই যে এখন অনেক নতুন নতুন ওষুধপত্র বেরিয়েছে, সেগুলো কার্যকরী হবে কিনা সেটা বোঝার জন্য আমার কিছু মলিকুলার টেস্ট দরকার পড়ে। তো বায়োপসি, তার মধ্যে মলিকুলার টেস্ট এবং সিটি স্ক্যান বা এমআরআই বা পেট স্ক্যান, এই তিনটে মিলিয়েই আমার লাং ক্যান্সারের ডায়াগনোসিসের পুরো ওয়ার্কআপটা কমপ্লিট হয়ে যায়। একটা ওয়েল ডায়াগনোসিসের পরে ঠিক হলো যে হ্যাঁ এটা লাং ক্যান্সার, ট্রিটমেন্ট কি আছে আর ডক্টর সাকসেস রেট কি আছে? কারণ আজকের সময় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই মানুষ যখনই অসুস্থ হচ্ছেন, বিশেষ করে ক্যান্সার হচ্ছে, খুব একটা ভয়ের জায়গা। মানুষ মনে করছেন যে ক্যান্সার মানে একটি মানুষকে হয়তো হারাতে হতে পারে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে ট্রিটমেন্ট কি আছে এবং কত মানুষ সাকসেস হয়ে ভালো হয়ে ফিরছেন, কিসের ওপরেই বা ডিপেন্ড করছে সেটা? দেখুন, লাং ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের সাকসেস রেটটা কিন্তু ডিপেন্ড করে পুরোটাই স্টেজের ওপর, এবং পুরোটা বলবো না, মেজরিটি স্টেজের ওপর, এবং কিছুটা হলেও তার ইন্ট্রিনজিক রিস্ক ফ্যাক্টরের ওপর। মানে আমি দুটোতেই আসছি।
স্টেজ মানে ধরুন আজকে আমার লাং ক্যান্সার হলো, স্টেজ 1-এ ধরা পড়লাম, ভার্সেস আরেকজন বন্ধুর লাং ক্যান্সার হলো, তার স্টেজ 4-এ ধরা পড়লো। বলাই বাহুল্য যে যিনি স্টেজ 4 তার সেরে ওঠার সম্ভাবনা খুব কম, কিন্তু যার স্টেজ 1 আমার সেরে ওঠার সম্ভাবনা বেশি। আর্লি স্টেজ বেটার কিওর রেট, লেট স্টেজ লেস কিওর রেট। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে রিস্ক ফ্যাক্টর, সেগুলো আমরা সাধারণত এখন কিছু অ্যাডভান্সড মলিকুলার টেস্ট, যেটা একটু আগে আমি বলছিলাম, সেই টেস্টগুলো থেকে করে বলতে পারি যে একটি পার্টিকুলার লাং ক্যান্সার ট্রিটমেন্টে কতটা ভালো রেসপন্স করবে বা না করবে, বা একটা মানুষের সেই লাং ক্যান্সার ট্রিটমেন্ট করে তাকে কতদিন আমরা আমাদের মধ্যে রাখতে পারবো। এই অ্যাসেসমেন্টগুলো আমাদের পক্ষে করা সম্ভব হয় তখনই যখন আমরা ওই পুরো স্টেজটা জানতে পারি, মলিকুলার ক্লাসিফিকেশন বা মলিকুলার রিস্ক ফ্যাক্টরটা জানতে পারি, এবং আরেকটাও যেটা ইম্পর্টেন্ট, যে ট্রিটমেন্টে কতটা রেসপন্ড করছে সেটাও কিন্তু নির্ধারণ করে যে আপনার ক্যান্সারটা কত তাড়াতাড়ি সারবে। এবার যখনই আমরা স্টেজই কথায় আসছি, সাধারণত স্টেজ 1 বা স্টেজ 2 খুব হাইলি কিউরেবল বলতে কিওর রেট কিন্তু অলমোস্ট 80-90% হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যখনই সেটা আমরা অবহেলা করে স্টেজ 3-তে নিয়ে যাচ্ছি, কিওর রেট কিন্তু ড্রাস্টিক্যালি কমে এলো, প্রায় 40-50% নেমে এলো। তার থেকে যদি আমরা আরও এগিয়ে যাই স্টেজ 4-এর দিকে, তাহলে কিন্তু কিওর রেট অলমোস্ট নীল। তখন আমরা কিওর হিসেবে দেখি না, তখন আমরা দেখি যে একটি পেশেন্টকে আমরা কতদিন ম্যাক্সিমাম ভালো রাখতে পারি। জিনিসটা ইনকিউরেবল হয়ে যায়, কিন্তু আমাদের চেষ্টা হয় অসুখটাকে যতদিন কন্ট্রোলে রেখে মানুষটাকে ভালো রাখা যায়। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ওয়েট করবেন না ক্যান্সারটা বেড়ে যাওয়ার। যদি সিমটম থাকে, যদি সিমটম দেখে মনে হচ্ছে যে অনেক দিন ধরে ভুগছি, তখনই ডিসিশন নিন। যদি লাং ক্যান্সার হয়ে থাকে, সেটাকে যত আর্লি ধরতে পারবো আমরা, তত কিন্তু বেশি চান্স আপনাকে আমরা কিওর করতে পারবো। চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত। এই যে একটু বলছিলেন আগে যে লেটেস্ট ট্রিটমেন্ট, বেশ কিছু এমন লেটেস্ট ট্রিটমেন্ট রয়েছে। লেটেস্ট ট্রিটমেন্ট বলতে কি কি অ্যাডিশনগুলো হয়েছে নতুন ভাবে? দেখুন, নর্মালি ক্যান্সার চিকিৎসা, লাং ক্যান্সার চিকিৎসায় আমাদের কিছু বছর আগে অবধি আমাদের হাতে 3টে উপায় ছিল। একটা হচ্ছে সার্জারি কাদের করা হয়? যাদের জিনিসটা খুব ছোট্ট একটা লাংয়ের খুব ছোট্ট একটা অংশে জিনিসটা রয়েছে, ধরুন স্টেজ 1 বা স্টেজ 2 বা কিছু কিছু স্টেজ 3 ক্ষেত্রেও, যেখানে পুরো জিনিসটা আমি সার্জারি করে বার করে ফেলতে পারবো। তো সার্জারি একটা অপশন সেই সব পেশেন্টদের ক্ষেত্রে। সেকেন্ড অপশন হচ্ছে রেডিওথেরাপি। এবার রেডিওথেরাপিটা শুধু রেডিওথেরাপিও হতে পারে, রেডিওথেরাপির সঙ্গে কেমোথেরাপিও অ্যাড করা যেতে পারে। এটা আমাদের কখন কাজে লাগে? যখন ধরুন জিনিসটা হাতের বাইরে বেরিয়ে অপারেশনের জায়গাতে আর নেই, কিন্তু সারা শরীরেও ছড়ায়নি, ধরুন লাংয়ের মধ্যেই আছে, কিন্তু এতটা জায়গা জুড়ে আছে যে আমরা পুরো জিনিসটা বার করতে পারবো না, বার করা মেডিকেলি সম্ভব নয়, তখন আমরা চেষ্টা করি ওইটাকে রেডিয়েশন দিয়ে নষ্ট করতে। এবার ধরুন আরও এগিয়ে গেলাম, যে লাংয়ের মধ্যে তো আছেই, তার থেকে জিনিসটা ছড়িয়ে অন্য জায়গায় চলে গেছে, লিভারে চলে গেছে, বা অন্য লাংয়ে চলে গেছে, বা ব্রেনে চলে গেছে, বা বোনসে হাড়ের মধ্যে চলে গেছে, তখন কিন্তু আর কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট পসিবল হয় না। তখন আমাদেরকে তাকে কিমোথেরাপি দিয়ে ট্রিট করতে হয়। তো এই 3টে আমাদের কাছে অপশন ছিল, কিন্তু লাস্ট 10-12 বছর ধরে অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, যেখানে আমরা এই লাং ক্যান্সারগুলো যাদের যেসব পেশেন্টদের হয়, তাদের মধ্যে কিছু প্যাথোলজিক্যাল এবং মলিকুলার স্টাডি করে দেখতে পারি যে তাদের মধ্যে কোনো মিউটেশন আছে কিনা। যদি সেরকম কোনো মিউটেশন থাকে, সেই মিউটেশন বাবদ কিছু ওষুধপত্র বেরিয়েছে, অনেক ক্ষেত্রেই সেই ওষুধগুলো ট্যাবলেট, এবং দেখা গেছে যে বড় বড় রিসার্চ করে দেখা গেছে যে সেই মিউটেশন যেই সব পেশেন্টের আছে, তাদের ক্ষেত্রে সেই ট্যাবলেটগুলো কেমোথেরাপির থেকে অনেক বেশি কার্যকরী, এবং সেগুলো আমার কিওর রেটটাকে অনেক ক্ষেত্রে বাড়িয়ে দিচ্ছে। আরেকটি ইমপ্রুভমেন্ট যেটা আমাদের হয়েছে, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। আমরা সবাই শুনেছি, নানা জায়গায় পড়েছি যে ক্যান্সারে ইমিউনোথেরাপি খুব ইম্পর্টেন্ট, খুব একটা নতুন একটা এক্সাইটমেন্ট নিয়ে ইমিউনোথেরাপি এসছে। লাংয়ের ক্ষেত্রে কিন্তু বলতে পারি যে ইমিউনোথেরাপি খুবই এফেক্টিভ। মানে ইমিউনোথেরাপি অনেক ক্ষেত্রে শুধু
ইমিউনোথেরাপিও করা যেতে পারে, অনেক ক্ষেত্রে কেমোর সঙ্গেও ইমিউনোথেরাপি করা যেতে পারে। ইমিউনোথেরাপি ব্যাপারটা আলাদা আহামরি কিছু ব্যাপার নয়। কেমোটা যেরকম স্যালাইনের মধ্যে দেওয়া হয়, সেরকম ইমিউনোটাও ওই একটা ওষুধ যেটা স্যালাইনের মধ্যে দেওয়া হয়। তো দেখা গেছে যে যেসব লাং ক্যান্সার পেশেন্ট যাদের কেমোথেরাপির সঙ্গে ইমিউনোথেরাপি অ্যাড করা হয়েছে, বিশেষ করে যাদের ক্যান্সার সেলগুলোর মধ্যে একটি মার্কার বলা হয় PD-L1, সেই মার্কার পজিটিভ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনো যখন কেমোর সঙ্গে কম্বাইন করে দেওয়া হচ্ছে তাতে কিন্তু সার্ভাইভাল রেট অনেক বেশি। এবং কিছু কিছু পেশেন্ট আছেন যাদের লাংয়ের মধ্যে মার্কারটা এত বেশি পরিমাণে আছে যে তাদের কেমো দরকারই না পড়তে পারে, তাদের কিন্তু শুধু ইমিউনোথেরাপি দিয়েই প্রথম ক্ষেত্রে বলবো না, স্টেজ 4-এর ফার্স্ট লাইন হিসেবে চিকিৎসা করা সম্ভব। এবং আরও পরবর্তী যত ট্রিটমেন্ট এগোবে, আরও ফিউচারে কিছু কিছু নতুন জিনিসপত্র আমরা দেখতে পাবো, যেগুলোকে বলে CAR T-সেল থেরাপি বা স্পেসিফিক ক্যান্সার থেরাপিউটিক ভ্যাকসিন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন রাশিয়া একটি মাঝখানে একটা বড় নিউজ এসেছিল যে রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন এসে গেছে, এবং তারপরে একটা বড় মতন একটা কলরব উঠেছিল যে এই বুঝি ক্যান্সারের কিওর বেরিয়ে গেল। ব্যাপারটা অত সোজা নয়, কিন্তু হ্যাঁ, এখন সারা পৃথিবীতেই অনেক কাজ চলছে যেখানে এই ক্যান্সার টিস্যু এগেনস্টে আমরা যদি বডির ইমিউন সিস্টেমটাকে জাগিয়ে দিতে পারি, সেই ইমিউন সিস্টেম গিয়ে ক্যান্সার সেলগুলোকে মারছে নিজের শরীরের মধ্যেই। এই প্রসিডিওরটাকে বলা হয় থেরাপিউটিক ভ্যাকসিনের প্রিন্সিপাল, এবং এইভাবেই কিন্তু আরও ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের ট্রিটমেন্টের। আমার মনে হয় আগামী 10-12 বছরের মধ্যে আমরা কেমোথেরাপি, ইমিউনোথেরাপির বাইরেও আরও অনেক নতুন চিকিৎসা দেখতে পাবো। এবং এটা অনেকটা আশার জায়গা, ভরসার জায়গা, যে যত বেশি এরকম উন্নত ব্যবস্থাগুলো আসবে, মানুষের লাইফ সেভিং যে ব্যাপারটা বলে থাকি, এটা অনেক বেশি বেড়ে যাবে। মানুষও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ডক্টরদের পক্ষেও খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দেওয়া অনেক সহজ হবে, বিষয়টা আরো অনেক ইজি হবে। কারণ প্রত্যেক ডক্টরের চেষ্টা থাকে একটি মানুষের লাইফ কিভাবে তারা সেভ করতে পারবেন। সত্যিই তাই। তাই বলি আপনাদের জন্য যে চিন্তার কোনো বিষয় নেই, সবার আগে যেটা সচেতনতা দরকার। কোনো রকম সমস্যা হচ্ছে, মনে করছেন যে হ্যাঁ রেগুলার লাইফে চলতে গিয়ে কিছু মনে হচ্ছে, ডিসকমফর্ট ফিল করছেন, সঙ্গে সঙ্গে এই ডিসকমফর্ট ব্যাপারটা চলে গেলে খুব ভালো। কিন্তু যদি কন্টিনিউ চলতে থাকে, অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ডক্টর, একটা কমন জিনিস শোনা যাচ্ছে, এটা খুব বেশি দিন নয়, ভেরি রিসেন্ট, সেটা হচ্ছে লিকুইড বায়োপসি। এই বিষয়টা আসলে কি? কনভেনশনালি বায়োপসি বলতে আমরা যেটা বুঝি যে যেইখানে ক্যান্সারের সাসপিশন আছে বা মনে হচ্ছে ক্যান্সারের মতন একটা মাস আছে শরীরের মধ্যে, আমরা সিটি স্ক্যানে বা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে একটা নিডল ঢুকিয়ে তার মধ্যে থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করে বুঝতে পারি যে ক্যান্সার হয়েছে কিনা। এটাকে বলে নর্মাল টিস্যু বায়োপসি। এবার যে কোনো ক্যান্সারাস মাস তো শরীরের মধ্যেই আছে, এবং সে খাওয়া দাওয়া পাচ্ছে আমাদের ব্লাডের মধ্যে থেকে। তো যখনই ব্লাড সেই ক্যান্সার সেলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই ক্যান্সার সেলের কিছু ডিএনএ আছে যেটা ব্লাডের মধ্যে শেড হয়, বা ব্লাড সেই ডিএনএ গুলোকে অনেক সময় ক্যাপচার করে নেয়। ক্যাপচার করে সেই ডিএনএটা আমাদের শরীরে ব্লাডের সঙ্গে ঘুরতে থাকে। তো লিকুইড বায়োপসি একটি নতুন মানে টেকনোলজি, যেখানে আমরা ব্লাড স্যাম্পল থেকে সেই সার্কুলেটিং ক্যান্সার সেল বা সার্কুলেটিং যেই টিউমার ডিএনএ, সেই ডিএনএ গুলোকে কিন্তু অ্যানালাইজ করে বলতে পারি যে তার মধ্যে কোনো মিউটেশন আছে কিনা, বা সেটা ক্যান্সার সেল কিনা। এই 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 জিনিসটা আস্তে আস্তে ক্রমশ বাড়ছে, এবং এইটার ইউসেজটাও এখন লাং ক্যান্সারে ভীষণভাবেই এসে গেছে। অনেক সময় কি হয় যে ধরুন আমরা টিস্যু বায়োপসি করলাম, তাতে অ্যাডিকুয়েট টিস্যু নেই, কারণ আমাদের মলিকুলার টেস্টগুলো করতে হলে যথেষ্ট পরিমাণ টিস্যুর দরকার পড়ে। সেটা যদি না থাকে, তখন কিন্তু আমাদের অনেক সময় ওই ব্লাডের হেল্প নিতে হয়। ব্লাডের মধ্যে থেকে ক্যান্সারের ডিএনএ বার করে তাতে মিউটেশন দেখার একটা উপায় আমাদের মধ্যে আছে। একেই বলে লিকুইড বায়োপসি। একটু আগে বলছিলেন যে যে কোনো ডিজিজ, মানে ক্যান্সারও, লাং ক্যান্সার যত আগে ধরা পড়বে তত তাড়াতাড়ি কিওর হয়ে যাবে। সেক্ষেত্রে আগে ধরা পড়বে, এটা আগে কিভাবে বোঝা যাচ্ছে যে একটি মানুষের লাং ক্যান্সার হচ্ছে, সেটাই বা কি করে ধরা যেতে পারে? এবং এই যে লাং ক্যান্সার যাতে আর না হয়, সেটা প্রতিরোধী বা কি করে করা যেতে পারে ডক্টর? দেখুন, লাং ক্যান্সার ধরার একমাত্র উপায় হচ্ছে লো ডোজ সিটি স্ক্যান। এবার লো ডোজ সিটি স্ক্যান ব্যাপারটা কি, যে ধরুন আজকে আমি প্রচুর সিগারেট খাই,
মানে ধরুন প্রত্যেক দিন 1 প্যাকেট 2 প্যাকেট করে সিগারেট 20-30 বছর ধরে খেয়ে এসেছি, আমার হাই রিস্ক লাং ক্যান্সার ডেভেলপ করার। তো সেই ক্ষেত্রে আমি কি করব, লো ডোজ সিটি স্ক্যান করব বছরে বা 2 বছরে একবার। সেটাই কি হয় যে নর্মালি সিটি স্ক্যানের একটা রেডিয়েশন ডোজ হয়, নর্মাল সিটি স্ক্যান যেটা। লো ডোজ সিটি স্ক্যানে এই রেডিয়েশন ডোজটা খুবই কম, কিন্তু লো ডোজ সিটি স্ক্যানেও বোঝা যায় যে লাংয়ের মধ্যে কোনো ক্যান্সারাস মাস বসে আছে কিনা। তো যখনই ওরকম লো ডোজ সিটি স্ক্যানে আমরা পিক আপ করতে পারি, সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে জিনিসটা খুব আর্লি স্টেজে ধরা, যাতে আমরা সেটাকে কিওর করতে পারি। আর ক্যান্সার হবে না কিভাবে, সেইটা দেখুন কোনোভাবেই আপনি এনশিওর করতে পারবেন না কোনো কিছু করেই যে আমার এই জিনিসগুলো করলাম তাহলে আমার কোনো ক্যান্সার হবে না, এটা তো অসম্ভব। কিন্তু হ্যাঁ, যদি রিস্ক ফ্যাক্টর কমাতে চান তাহলে স্মোকিং কমান, পলিউশন কমান এবং সুস্থ সবল খাওয়া দাওয়া করুন, লাইফস্টাইলটাকে নর্মাল করুন। আমার মনে হয় তাতে অনেকটা রিস্ক ফ্যাক্টর আপনার কমে যাবে। একদম, তার মানে যদি মানুষ একটু সচেতন হন, সতর্ক থাকেন, তাহলে চান্সটা অনেক কমে যাচ্ছে লাং ক্যান্সার হওয়ার। কারণ প্রত্যেকে আমরা সুস্থভাবে বাঁচতে চাই জীবনে, কিন্তু কিছু কিছু মিসস্টেপ নেওয়ার ফলে কিন্তু অনেক বড় একটা রিস্ক জোনে চলে যায় মানুষের লাইফ। আর সেক্ষেত্রে লাইফ সেভিং যে মেকানিজম অবশ্যই ডক্টররা দিয়ে থাকবেন, তার আগে আপনাদের সচেতনতা ভীষণ প্রয়োজন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছিলাম ডক্টর, এক্ষেত্রে কি কোনো ফুড হ্যাবিট, যদি বলি ফুড হ্যাবিটের কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? দেখুন, এমন কোনো খাবার পার্টিকুলারলি নেই যেটা খেলে আমার ক্যান্সার হবে না, কিন্তু হ্যাঁ, ফুড হ্যাবিটটা দুটো জায়গায় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার খাবার যদি খুব ব্যালেন্সড ডায়েট হয়, তাতে সব রকম মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিনস, মিনারেলস সব কিছু থাকে, তাতে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হওয়ার চান্স কমে। এবং সেকেন্ডলি, যাদের লাং ক্যান্সার হয়েছে তারা যেহেতু নানা রকম চিকিৎসার মধ্যে দিয়ে যাবেন, তাদের কিন্তু ব্যালেন্সড ডায়েট এবং সেই ডায়েটটা হাই প্রোটিন ডায়েট হওয়াটা খুব জরুরি, যদি তার লিভার, কিডনি এগুলো সব ঠিকঠাক থাকে। কারণ হাই প্রোটিন ডায়েট খেলে দেখা গেছে যে ওষুধের সাইড এফেক্টও কমে, আমাদের কেমোথেরাপি ডোজগুলো কমাতে হয় না। কাজেই ওভারঅল ট্রিটমেন্ট আউটকামটা বেটার যদি নর্মাল বা হাই প্রোটিন ডায়েট মানুষ নেন। তো ওয়েল ব্যালেন্স ডায়েট করুন, প্রচুর ভেজিটেবলস খান এবং ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন খাবারে প্রোটিনের মাত্রা বাড়ান। প্রত্যেকেই সজাগ হন, সচেতন থাকুন, খুব ভালো থাকুন প্রত্যেকে। প্রত্যেক দিন বিকেল ঠিক 5:30টায় হেল্পলাইন দেখতে থাকুন, তাতে আপনাদের সচেতনতা বাড়বে আপনাদের রোগ সংক্রমণের সম্ভাবনাও। তার কারণ আগে থেকে সতর্ক হওয়া গেলে অনেক কিছু এমন আছে আমাদের হাতের কন্ট্রোলে আছে, আমরা সেগুলো কন্ট্রোল করে আমরা যে কোনো ডিজিজ কন্ডিশন থেকে কিন্তু অনেকটাই নিজেদেরকে বাঁচাতে পারি, পরিজনকে বাঁচাতে পারি, একটা পরিবেশকে ভালো রাখতে পারি। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।